নমস্কার প্রিয় দর্শক, আমি বাপন ঘোষ, ফাউন্ডার অফ আইট্যাক্স ফাইলিং। বন্ধুরা, আজ আমরা কথা বলবো সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স নিয়ে এবং নিধি কোম্পানি নিয়ে। মার্কেটে যে গুজব রটেছে 9 তারিখের নতুন সরকার হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে আমাদের যে পুরনো ক্লায়েন্ট ছিল তারা এবং বিভিন্ন মহলে যারা পরিচিত আছে, যারা জানে আমি মাইক্রো ফাইন্যান্স রিলেটেড কাজ করি বা ফাইন্যান্স কোম্পানিগুলো আমরা মেনটেন্স বা রেজিস্ট্রেশন করি, তাদের কাছ থেকে কিন্তু আমাদের কাছে ফোন আসছে। বিভিন্ন জন ইউটিউব ভিডিও দেখে ফোন করছে যে তাদের নাকি বিডিও অফিস থেকে ডাকছে, থানার থেকে ডাকছে, সাইবার ক্রাইমের লোক অফিসে আসছে। তো এটার সত্যতাটা কত আছে, বা আপনার এটা আদৌ ঠিক কিনা, বা এটা কোনো ফেক কিনা, বা কেউ স্ক্যাম করছে কিনা, নাকি সরকার কোনো অ্যাকশন নিতে চলেছে, সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাকে আমি চেষ্টা করব বোঝানোর। এই ভিডিওটা দেখার পরে এই রিলেটেড আশা করছি আপনার কাছে কোনো ডাউট থাকবে না। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। সবার প্রথমে বলবো যে বিভিন্ন কোম্পানি যে লেটার পাচ্ছে, নোটিশ আসছে, বিভিন্ন দপ্তর থেকে ডাকছে, এই যে ঘটনাটা, এটা যে একদমই ভুল বা ভুয়ো বা রটনা রটছে তা না। এটার মধ্যে অনেকটাই সত্যতা আছে। কি কি সত্যতা, কোন কোন ডিপার্টমেন্ট থেকে কেন ডাকছে, সেগুলো আপনাকে এক্সপ্লেন করব। সবার প্রথমে আপনাকে ছোট্ট একটু কোম্পানি সম্পর্কে বলি, না হলে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন না। আমরা যখন প্রত্যেকেই কোম্পানি বানাই, প্রাইভেট লিমিটেড হোক, সেকশন 8 হোক, নিধি হোক, কোম্পানি বানানোর সময় কিন্তু প্যান ট্যানের সঙ্গে সাথে সাথেই ইএসআই আর পিএফ কিন্তু বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করানো। তাতে আপনার কাছে 10 জন এমপ্লয়ি থাক আর না থাক, সাথে সাথেই কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যায়, পরে অ্যাক্টিভ করে সেটাকে কাজ করাতে হয় যদি আপনি ইএসআই পিএফ চালু করেন। সরকার দুই রকম ভাবে মানুষকে ফাঁসিয়ে রেখেছে। ডিপার্টমেন্টের লোক বলছে আপনি 10 জন এমপ্লয়ি থাকুক আর না থাকুক আপনাকে ফাইল করতে হবে, নীল ফাইল আপনাকে করতেই হবে। অন্যদিকে রুলস বলছে যে 10 জনের নিচে যদি আপনার এমপ্লয়ি সংখ্যা হয় তাহলে আপনার জন্য বাধ্যতামূলক নয়। এর মাঝখানেই ইএসআই ডিপার্টমেন্ট ভীষণ পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে। প্রত্যেকটা কোম্পানি তারা লিস্ট ওয়াইজ খুঁজছে, ডেটা পাওয়া যায়, ইমসি থেকে তারা ডেটা নিয়ে নিচ্ছে স্টেট ওয়াইজ ডেটা নিয়ে নিয়ে প্রত্যেককে যাদেরকে ফোনে কন্ট্যাক্ট করতে পারছে ফোনে, যাদের মেল আইডি নিজের দেওয়া আছে তাদেরকে মেল করছে, মেল মেসেজ করার পরও যাদেরকে কন্ট্যাক্ট করতে পারছে না তাদেরকে বাই পোস্ট কুরিয়ার করছে। যারা বাই পোস্ট কুরিয়ার রিসিভ করছে না তাদেরকে লিগাল নোটিশ পাঠাচ্ছে ভায়া পুলিশ স্টেশন। এটা একটা গেল। এটা ভীষণ পরিমাণে হচ্ছে। কেশাই এর কেস আমার সামনে এসেছে গত পরশুদিন। দীর্ঘ 10 বছর আগে তিনি কন্ট্রাক্টরের কাজ করতেন, সেই সময়তে ইএসআইপিএফ রিটার্ন করেছিলেন কয়েকবার, বাট তারপরে কাজ ছেড়ে দিয়েছেন বলে আর ইএসআইপিএফ রিটার্ন করেননি। 5 বছর পরে তার বাড়িতে 2 লাখ টাকার চালান সহ নোটিশ এসেছে, তাও আবার ভায়া পুলিশ স্টেশন। কারণ বারংবার তার বাড়িতে চিঠি এসেছিল, ওনারা রিসিভ করেননি, পোস্টমাস্টারকে ঘুরিয়ে দিয়েছেন। মেল আইডি তো উনি জানেন না মেল আইডি কার্ড দেওয়া ছিল, কারণ যাকে রেজিস্ট্রেশন করতে দিয়েছিলেন সে হয়তো নিজের মেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে দিয়েছিলেন। এবার সমস্যা হচ্ছে কি, ওনার শুধু নোটিশ এসেছে তা না, ওনার ওই যে প্যান কার্ডের সাথে যে লিঙ্কেড ব্যাংক অ্যাকাউন্ট গুলো ছিল, প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট সিজ করিয়ে দিয়েছে ইএসআই ডিপার্টমেন্ট, এবং তাকে সময় দিয়েছে সে নিজে বা তার রিপ্রেজেন্টেটিভ কাউকে সেখানে সমন দেওয়া হয়েছে, সেখানে গিয়ে জিনিসটা ক্লিয়ার করা। এই একটা কারণ হচ্ছে। এর কারণে বিভিন্ন দপ্তর থেকে নোটিশ আসছে এবং সেটাকে অন্যরকম ভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে। সেকেন্ড এবং প্রথমটা যেটা বললাম ইএসআই, তার থেকেও বড় একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যখন কোম্পানিগুলো রেজিস্ট্রেশন করাই সেটা হচ্ছে এমসিএ তে রেজিস্টার হয়, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবার মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স যখন আপনি রেজিস্ট্রেশন করেন, আপনার কোম্পানির জিএসটি, ইনকাম ট্যাক্স রিটার্ন ছাড়াও আর একটা রিটার্ন করতে হয়, বা আমরা যেটাকে বলি কমপ্লায়েন্স করা, রিপোর্ট সাবমিট করা, যদি বাংলাতে বলি, যে আপনি সারা বছরে কি কি কাজকর্ম করছেন না করছেন তার একটা রিপোর্ট। তার একটা মাধ্যম আছে, বিভিন্ন ফর্ম আছে, MDT7 আছে, FC4 আছে, ডাইরেক্টর কেওয়াইসি আছে, এগুলোর অনেকগুলো কাজ আছে। প্রায় যদি বলি 12 মাসে 13 রকমের কাজ আছে। তো সেই কাজগুলো কিন্তু আপনাকে করাতে হয়। আপনি এই না যে কোম্পানি বানালেন আর তারপরে ভুলে গেলেন, ইনকাম ট্যাক্সটা মারলেন, কাউকে দিয়ে লোকাল কাউকে দিয়ে ইনকাম ট্যাক্সটা করিয়ে নিলেন, জিএসটিটা ইউটিউব থেকে করে নিলেন, আপনার কোম্পানি চলছে, তা না। মেন বিষয়ে ফিরে আসি। কোম্পানি রেজিস্ট্রেশন করানোর পরেই কিন্তু আপনার যে ডেট থেকে আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করাচ্ছেন সেই ডেট থেকেই কিন্তু আপনার কমপ্লেন্স শুরু হয়ে যাচ্ছে। ইনকাম ট্যাক্স তো 1 বছর পরে থেকে হয়,
বাট আপনার অ্যানুয়াল কমপ্লেক্স এমসিআর কিন্তু ডে ওয়ান থেকে শুরু হয়ে যায়। ডে ওয়ান কেন বলছি, কারণ কোম্পানি অ্যাক্ট 2015 রুলস অনুযায়ী আপনি যখন কোম্পানি রেজিস্ট্রেশন করেন, কোম্পানি রেজিস্ট্রেশন করার 1 মাসের মধ্যেই, মানে রেজিস্ট্রেশন ডেট থেকে 30 দিনের মধ্যেই আপনাকে এডিটি ওয়ান করতে হয়, যেটাকে আমরা অডিটর অ্যাপয়েন্টমেন্ট বলি। ওই যে ফর্ম, সেটার নাম হচ্ছে এডিটি ওয়ান, তাই এটাকে এডিটি ওয়ান বলি। এডিটি ওয়ানের পরে 180 দিনের মধ্যে, যেদিন থেকে কোম্পানি রেজিস্ট্রেশন করেছেন 180 দিনের মধ্যে আপনাকে IC20 ফাইল করতে হয়। কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট, অফিসের ছবি সহ আপনাকে ফাইল করতে হয়। ফাইলটার নাম হচ্ছে IC20, ফর্মটার নাম। তো এই যে কাজ আমি ডে ওয়ান এই কারণে বললাম, কারণ কোম্পানি রেজিস্ট্রেশন হলো, আপনার ইনকাম ট্যাক্স ফাইল 1 বছর পরে হবে, বাট তার আগে এই জিনিসগুলো করতে হবে। আপনি যে কোম্পানি ডাইরেক্টর হয়েছেন, আপনার ডাইরেক্টর বেঁচে আছে না মরে গেছে, তার জন্য কেওয়াইসি করাতে হয়। আপনারা যে ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন, ব্যবসা করছেন, ব্রাঞ্চ বানাচ্ছেন, কোনো ডাইরেক্টর আসলো কি গেল, তার রিপোর্ট সাবমিট করতে হয়, বোর্ড রেজিস্ট্রেশন দিতে হয়, এগুলো কিন্তু দিতে হয়। এগুলো যারা করছে না, রেজিস্ট্রেশন করে ব্যবসা শুরু করে দিয়েছে, অনেকে কি করছে, অনেক ভুল জায়গাতে অ্যানুয়াল কমপ্লেক্স করিয়ে তারা সম্পূর্ণ কাজ সম্পূর্ণভাবে করছে না, রিপোর্ট টাইমে সাবমিট দিচ্ছে না, তার কারণেও কিন্তু ম্যাক্সিমাম কেস নিধি কোম্পানিগুলোকে কিন্তু খুঁজে খুঁজে নোটিশ পাঠাচ্ছে এমসিএ। এবার শুধু নোটিশ পাঠাচ্ছে না, কিছু কিছু কোম্পানিতে, এবং আপনারও আশেপাশে যদি নিধি কোম্পানি থাকে দেখবেন, যারা প্রপার ভাবে কমপ্লেন্স করেনি তাদের কোম্পানিগুলোকে কিন্তু কেস অলরেডি রেজিস্টার করে, কলকাতা হাইকোর্টে কেস রেজিস্টার করে কেসের নোটিশ পাঠিয়েছে, এবং তারাও কিন্তু এতে কেসকে মানুষকে কি বলছে যে ওই ডিপার্টমেন্ট থেকে নোটিশ পাঠাচ্ছে, ওই, কিন্তু কেন নোটিশ পাঠাচ্ছে সেটা তো আপনাকে বুঝতে হবে। এই নোটিশগুলো সরকার চেঞ্জ হওয়ার জন্য নোটিশ আসছে না, এই নোটিশগুলো আসছে আপনার কোম্পানির কাজ আপনি টাইমে না করার জন্য। মাঝখানে ভোটের 6-7 মাস আগে কেন্দ্র সরকারের একটা ড্রাইভ চলছিল, এমসিআই ড্রাইভ চলছিল অ্যাকচুয়ালি। কেন্দ্র সরকার কেন বললাম, কারণ কেন্দ্র সরকারের আন্ডারে এমসিআই পড়ে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ, থানা ওয়াইজ ডেটা পাঠিয়েছিল কোম্পানিগুলোর অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। সেগুলোর জন্য কিন্তু পুলিশ স্টেশন থেকে নোটিশ পাঠিয়ে কাউকে ডেকেছে, কাউকে আপনার এখনো ডাকছে ফোন করে। তারা কি করছে, অ্যাড্রেস ভেরিফিকেশন করছে। নোটিশ এসছে মানে কিন্তু আপনার এগেনস্টে কোনো কেস বা এফআইআর কিন্তু হয়নি, অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য তারা ডাকছে। এবার এই টাইপের লোকদের যারা ডাকছে, তারা এটাকে ভুলভাবে মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে। এবার মাঝখানে বললাম এখানে আপনাদেরও কিছু ভুল আছে, যেগুলো আপনারা টাইম টাইম কাজ করেছেন তার জন্য আসছে। এবার এই যে নতুন সরকার আসার পরে কি কি জিনিস আপনার সমস্যা হতে পারে এবং কি কি জিনিস আপনার এখনই গুছিয়ে নেওয়া দরকার, সেটা আপনাদেরকে আমি বলবো। দেখুন, সবার আগে প্রত্যেকটা সরকার যখন আসে, প্রত্যেকটা সরকার কিন্তু রেভিনিউ জেনারেট করার চেষ্টা করে। এই যে প্রত্যেক মাসে যুবসাথী, অন্নপূর্ণা ভান্ডারে যে টাকা দেবে, সেই টাকাগুলো কোথায় থেকে দেবে? টাকাগুলো তো ট্যাক্স কালেক্ট করে, রেভিনিউ কালেক্ট করেই তারপরে না আমরা পাবলিককে দেবে। এবার সরকারের কোথায় কোথায় থেকে ইনকাম হয়, সেই জায়গাগুলো কিন্তু তারা ভীষণ পরিমাণে চেষ্টা করবে। এবার একটা কোম্পানি যখন রেজিস্ট্রেশন হয় ওয়েস্ট বেঙ্গলে, কোথায় কোথায় থেকে কোম্পানির কাছ থেকে আপনার রাজ্য সরকার পায়। যেমন ধরো যদি আপনার জিএসটি থাকে, সেখান থেকে যে আপনার জিএসটিটা নেয়, সেখান থেকে জিএসটিটা রাজ্য সরকার পায়। তেমনি এখন নতুন নিয়ম, বা অনেক বছর হয়ে গেল, কোম্পানি আপনার ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে রেজিস্ট্রেশন হলেই নিয়ম হচ্ছে আপনি যতগুলো ব্রাঞ্চ করবেন ততগুলো পি ট্যাক্স প্রত্যেক বছর আপনাকে দিতে হবে। এবার পি ট্যাক্সের অ্যামাউন্টটা কত? 2,500 টাকা করে প্রত্যেক বছর আপনাকে দিতে হবে। যদি আপনার 10টা ব্রাঞ্চ থাকে, তাহলে 10 ইন্টু 2,500 হিসাব করুন, আপনাকে কিন্তু 25,000 প্রত্যেক বছরে ট্যাক্স দিতে হবে, পি ট্যাক্স বাবদ, রাজ্য সরকারকে, নাকি কেন্দ্র সরকারকে। আপনি ইনকাম ট্যাক্স আলাদা করবেন, জিএসটি আলাদা করবেন, তার বাইরেও পি ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে। আপনার কাছে যদি 10 জনের বেশি এমপ্লয়ি থাকে আর 8,000 টাকার উপরে যদি স্যালারি আপনি দেন আপনার এমপ্লয়িকে, ওই স্যালারির উপরেও কিন্তু আপনাকে পি ট্যাক্স রাজ্য সরকারকে দিতে হবে। এবার এই জিনিসগুলোতে প্রচুর পরিমাণে জোর দিয়েছে এবং দিচ্ছে, যে লিগাল ভাবে, এখন অব্দি কোনো ইলিগাল ভাবে তো শুনতে পাচ্ছি না, বাট লিগাল ভাবে যে রেভিনিউ গুলো জেনারেট করা যায়, সেইগুলোর উপরে কিন্তু সরকার জোর দিচ্ছে। এবার আপনি মাইক্রো ফাইন্যান্সের ব্যবসা করছেন ট্রাস্ট রেজিস্ট্রেশন করে, মাইক্রো ফাইন্যান্সের ব্যবসা করছেন আপনি সোসাইটি রেজিস্ট্রেশন করে, রাজ্যে বসবাস করছেন, রাজ্য বসবাস আপনি ব্যবসা করছেন, সেখান থেকে রাজ্য সরকার তো কোনো রেভিনিউ পাচ্ছেন না, প্রত্যেকটা টাকা নিয়ে গিয়ে আপনি আপনার পকেটে ঢোকাচ্ছেন। সেখানে তো আপনি, আপনাকে ধরবেই পুলিশে, কারণ আপনার কাছে প্রপার রেজিস্ট্রেশন নেই। এই যে রেজিস্ট্রেশন গুলো করা বা কোম্পানি রেজিস্ট্রেশন করা, এই যে ফার্ম, এই যে ঘেরা বদ্ধতার মধ্যে কেন মানুষকে ঢুকিয়ে দেয় বা এই রেজিস্ট্রেশন আন্ডারে কেন আনতে চায় সরকার, তার কারণ হচ্ছে যখন আপনাকে কোনো রেজিস্ট্রেশনের আন্ডারে আনতে পারবে, তখন আপনাকে ট্র্যাক করতে পারবে আপনি ব্যবসা কত টাকা করছেন, আপনার প্যানে হিট হবে, ব্যাংকে ট্রানজেকশন কত করছেন, প্যানে হিট হবে। তখন আপনার কাছ থেকে ট্যাক্স আদায় করার এবং রেভিনিউ জেনারেট করার জায়গা তৈরি হয়। এবার যখন আপনি একটা লিগ্যাল ব্যবসাকে
ইল্লিগাল ভাবে আপনি করবেন, তখন তো সরকার কোনো রেভিনিউ আপনার কাছ থেকে পাচ্ছে না, তো তখন তো আপনাকে ধরবেই। তো আপনার কাছে যদি মাইক্রো ফাইন্যান্সের ব্যবসা করেন, নিধির ব্যবসা করেন, সম্পূর্ণ লিগ্যাল ভাবে করুন। রেজিস্ট্রেশন না থাকলে এখনই রেজিস্ট্রেশন করিয়ে নিন। নিধির যদি কাজ করেন, ইল্লিগাল ভাবে মার্কেট থেকে টাকা তুলে কোনো কাস্টমারকে টাকা টাইমে ফেরত দিচ্ছেন না, এরকম যদি করেন, তার টাকা টাইমে ফেরত দিয়ে দিন। দরকার হয় ব্যবসা করবেন না, বাট এই কাজগুলো করেন না, কারণ গভর্নমেন্ট এখন হেভি স্ট্রিক্ট। আর একটা দুটো কেস যদি এরকম ভাবে ধরা পড়ে, রাজ্য সরকার যে মুডে এই মুহূর্তে রয়েছে, নিধি কোম্পানি হোক, সেকশন 8 কোম্পানি হোক, ওরা কিন্তু পুরো রাজ্য জুড়ে আপনার ভেরিফিকেশন করাবে এবং এগুলোকে খুঁজে খুঁজে বের করবে। কারণ রাজনৈতিক ভাবে আমি কোনো কথা বলবো না, কিন্তু সরকারি ভাবে যদি এরকম কোনো একটা ছোট বড় কেস উঠে আসে, কারণ আমি আপনাকে খুব পরিষ্কার ভাষায় বলছি, কোনো সংবাদ মাধ্যম, কোনো গভর্নমেন্ট অফিসার নিধি কোম্পানি এখন অব্দি সঠিকভাবে বোঝেই না। অনেক আনন্দবাজারের মতো পত্রিকা যখন ছোটখাটো ঘটনা ঘটেছিল কৃষ্ণনগরে বা কলকাতার দিকে, নিধি কোম্পানিগুলোকে কিন্তু ওরা চিট ফান্ড হিসেবে লেখে। নিধি কোম্পানির অ্যাক্ট বোঝে না, নিধি কোম্পানি কিভাবে রেজিস্ট্রেশন বোঝে না, ওরা কিন্তু সেই সারদা নারদা আর রোজ ভ্যালি বোঝে। ওরা কিন্তু এটাকে চিট ফান্ড হিসেবে প্রমোট করে। তো আপনিও কিন্তু নিজের কোম্পানি যদি চিট ফান্ড না বানাতে চান, তাহলে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করে নেন। আর যদি রেজিস্ট্রেশন থাকে, সেটাকে সঠিকভাবে তার অ্যানুয়াল কমপ্লেক্স গুলো দেখুন, তার ইনকাম ট্যাক্স ফাইল করা আছে কিনা, সে জিএসটির আন্ডারে পড়ছে কিনা, পি ট্যাক্স বাকি আছে কিনা, এগুলো কিন্তু অবশ্যই আপনার দেখা ভীষণ পরিমাণে প্রয়োজন এই মুহূর্তে, যদি আপনি মার্কেটে টিকে থাকতে চান আর ব্যবসা করতে চান, আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা মধ্যে না জড়াতে চান বা পড়তে চান, বা সরকারি আর্থিক আপনি না করতে চান। কারণ আপনি এই সামান্য পরিমাণ টাকা বাঁচানোর জন্য যে আপনি পিএফ করছেন না, আপনি ট্যাক্স দিচ্ছেন না, পি ট্যাক্স দিচ্ছেন না, তার থেকেও কিন্তু বেশি পরিমাণে টাকা আপনাকে দিতে হবে ওয়ান টাইম, এবং আপনার ব্যবসাও কিন্তু করার মতো জায়গায় আপনি থাকবেন না। এর বাইরে আর কোথা থেকে আসছে? এর বাইরে থেকে আপনার নোটিশ আসছে আমার দেখা দুটো ক্লায়েন্টের সাইবার ক্রাইম থেকে। সাইবার ক্রাইমে কি হচ্ছে, এখন যে অনলাইন পেমেন্ট নেওয়া হচ্ছে, ইএমআই কালেকশন করা হচ্ছে, ডেলি কালেকশন করছে, অনেক দোকানদার বা অনেক মানুষ কিন্তু অসাধু চক্করে জড়িত। এবার সেখান থেকে কি হচ্ছে, তারা ডাইরেক্ট পেমেন্ট করে দিচ্ছে কোম্পানির অ্যাকাউন্টে। তো আপনারা এইটাকে অ্যাভয়েড করুন। তাকে সাইবার ক্রাইমের ভাষায় ডাইরেক্ট পে নেওয়া বা ফার্স্ট লেয়ারে আপনি পেমেন্ট দিচ্ছেন, ফার্স্ট লেয়ারে পেমেন্ট না নিয়ে আপনি লেয়ারটাকে ভেঙে দিন। মানে ভাঙবেন কিভাবে, আপনি হয় পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট দিন। পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যখন আপনি পেমেন্ট নেবেন, তখন ওটা কিন্তু ফার্স্ট লেয়ার, তারপরে দুটো তিনটে লেয়ার পার করে আপনার কাছে টাকাটা ঢুকছে। তো পরের লেয়ারে কিন্তু ততটা বেশি ঝামেলা হয় না, যতটা ফার্স্ট লেয়ারে পেমেন্ট নেওয়ার জন্য ঝামেলা হয়। বা আপনি ফোন পে বা গুগল পে মার্চেন্ট হয়ে যান, সেখানে পেমেন্ট নিন, পেমেন্ট নিয়ে তারপরে আপনার এখানে সেটেলমেন্ট করান। এতে কি হবে, আপনি সাইবার ক্রাইমে তো আপনার প্রবলেম হবেই, বাট আপনি প্রবলেমে পড়বেন না। প্রত্যেকটা কাস্টমারে যারা আপনি পেমেন্ট দিচ্ছেন, চেষ্টা করুন যাকে লোন দিয়েছেন তার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট নেওয়ার, এবং তাকে রিসিপ্ট দিন, বা আপনি সফটওয়্যার ইউজ করুন যেখানে সে যে পেমেন্ট করেছে তার এগেনস্টে আপনি সেদিন ইএমআইটা মেরেছেন, সেই প্রুফটা আপনার কাছে থাকুক। এবার আপনি করছেন খাতায় কলমে পেমেন্ট, অ্যাকাউন্টে পেমেন্ট নিচ্ছেন, নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট নিয়ে নিচ্ছেন, পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে, এগুলোর জন্য কিন্তু সাইবার ক্রাইম থেকে কেস খাচ্ছে। এবার ধরুন আপনি, আপনার কোম্পানির নাম হচ্ছে XYZ মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন, সেখানে টাকা ঢুকেছে কোনো ফ্রড অ্যামাউন্ট তার মাধ্যমে, তো নোটিশটা তো আর আপনাকে করবে না, নোটিশটা করবে আপনার ওই XYZ মাইক্রো সার্ভিস ফাউন্ডেশনের নামে। এবার যখন নোটিশটা আসছে, তখন এখানে কিছু অসাধু অফিসারও আপনাকে কিন্তু আপনার সুযোগের সদ্ব্যবহার করছে। আপনাকে ডাকছে কিসের ব্যবসা, যখনই বলছেন এই কাজ করি। এবার এদের মাইন্ডে কি আছে বলুন তো, সাধারণ মানুষের মাইন্ডে এটা আছে যে আপনি ফাইন্যান্সের ব্যবসা করছেন, মানে আপনার কাছে প্রচুর টাকা, আপনি লোন দেন মানে আপনার কাছে প্রচুর টাকা রয়েছে, ফাইন্যান্স কোম্পানি একটা মাইন্ডসেট, এটা একটা সাধারণ মানুষের মাইন্ডসেট। তো সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের লোক আপনি ডাইরেক্ট বলবেন, বাট কিছু অসাধু লোক এটা কিন্তু আপনার সুযোগ নিয়ে টাকা নিচ্ছে। তো এগুলো বাঁচার জন্য যে আমি পদ্ধতিগুলো আপনাকে বললাম, সেগুলো অবলম্বন করুন। আশা করি আপনার এইরকম কোনো সমস্যা হবে না। আর এইরকম কোনো এখন অব্দি কোনো আমাদের রাজ্য সরকার কোনো নোটিশ কিন্তু এখনো দেয়নি, বাট হ্যাঁ মনিটরিং করছে ওরা ওদের মতো। অফিসিয়ালি কোনো নোটিশ কোনো কোম্পানিকে এখনো দেয়নি, বাট যে কারণগুলো বললাম, বিভিন্ন ডিপার্টমেন্ট যারা রেভিনিউ জেনারেট করে, রেভিনিউ কালেকশন করে, তারা কিন্তু খুব নজরদারিতে রেখেছে এই সংস্থাগুলোকে। তো আমরা চেষ্টা করুন নিজেদের যে প্রবলেম গুলো আছে সেগুলো খোঁজার, না খুঁজতে পারলে প্রপার অডিট করুন, কোনো ট্যাক্স কনসালটেন্ট সিএস এর সাহায্য নিন, তাদেরকে দেখান পুরো জিনিসটা যে স্যার আমার কোম্পানিটা কোন জায়গাতে রয়েছে, সেটা দেখে নিয়ে সেগুলোকে কারেকশন করুন। আশা করি কোনো সমস্যা হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে। এরপরে যদি রাজ্য সরকার কোনো
নতুন করে নোটিশ দেয় তখন দেখা যাবে। বাট ওয়েস্ট বেঙ্গল ছাড়াও তো বিভিন্ন রাজ্য বিজেপি সরকার আছে, সেখানে আরো ভালোভাবে মাইক্রো ফাইন্যান্স করছে। ইউপির দিকে, বিহারের দিকে যদি যান, মহারাষ্ট্রের দিকে যান, ক্রেডিট কোঅপারেটিভ, সেকশন এর মাইক্রো ফাইন্যান্স, নিধি, প্রচুর কোম্পানি ভালোভাবে ব্যবসা করছে, কোনো সমস্যা কারোর হচ্ছে না। আশা করি আপনাদেরও কোনো সমস্যা হবে না। বাট হ্যাঁ, আপনি আপনার জায়গাটা অবশ্যই ঠিক রাখুন, যেমন ইনকাম ট্যাক্স, জিএসটি, পি ট্যাক্স, সমস্ত জিনিসগুলো সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন করে রাখুন। কেউ আসলে তাকে স্বাগত জানান, ডকুমেন্টস দিন, দেখবে চলে যাবে। ধন্যবাদ। আশা করি আপনাদের এই ভিডিওটাতে মোটামুটি ভাবে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এর বাইরেও যদি আপনার কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, নিচে নাম্বার দেওয়া আছে, ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন। যদি কাছাকাছি আসতে পারেন অফিসে ভিজিট করুন, একদম ফ্রি অফ কস্টে কনসালটেন্সি নিন, জিনিসটা বুঝুন, দারুণ করে ব্যবসা করুন। সবসময় আছি আমি আপনাদের পাশে, যে কোনো দরকারে আপনি ফোন করুন, সম্পূর্ণ ফ্রিতে কনসালটেন্সি নেওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। যদি একটু আপনার কাজে লেগে থাকে ভিডিওটি, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।